আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু। কাল 2021-22 অর্থ বছরের 6,02,880 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 4 বছরে দেশে ফিরতে না পারায় হতাশ রোহিঙ্গারা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারের মতো ভাসানচরে পাশে থাকার প্রত্যয় জাতিসংঘের। করোনা সংক্রমণ বাড়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে 7 দিনের লকডাউন, কঠোর বিধিনিষেধ। রাজশাহীতে দেশে আরও 34 জনের মৃত্যু। 382 ইউপি ও পৌরসভায় ভোট 21 জন, সংসদের 3শূন্য আসনে উপনির্বাচন 14 জুলাই। এনআইডি অনুবিভাগ স্থানান্তরে আপত্তি ইসি। দর্শক, এবার বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিকেলে স্পিকার শিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। চলতি সংসদের সংসদ সদস্য মারা যাওয়ায় আনিত শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে বৈঠক মুলতবি ঘোষণা করা হয়। আলোচনায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকার ও বিরোধী দলের কয়েকজন সদস্য অংশ নেন। কাল বৃহস্পতিবার বিকেল 3টায় 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। বাজেটের আকার হতে পারে 6,02,880 কোটি টাকা। এটি বর্তমান সরকারের তৃতীয় এবং বাংলাদেশের 50তম বাজেট। দীর্ঘ আলোচনা শেষে আগামী 30 জুন বাজেট পাশ হবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন। চলে যাচ্ছি আমরা অন্যান্য প্রসঙ্গে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা এলাকায় 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে জেলার নিয়ামতপুর উপজেলাকেও সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে। রাত 12:01 থেকে পরবর্তী 7 দিন এই লকডাউন বলবৎ থাকবে। এই বিষয়ে 15টি বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেলে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন। নিঃসন্দেহে পার্শ্ববর্তী জেলাগুলো এই তথ্যগুলো তারা অ্যানালাইসিস করবে। এই অ্যানালাইসিসের প্রেক্ষিতে করোনার সংক্রমণ রোধে রাজশাহীতে সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত দোকানপাট, শপিং মল ও মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। কাল বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সীমান্তবর্তী এই জেলায় সংক্রমণ বাড়তে থাকা এক জরুরি সভায় এই ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে আমসহ কৃষিপণ্য পরিবহন। বিধিনিষেধ অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। কঠোর নিষেধাজ্ঞার সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র ও সব ধরনের গণজমায়েত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সহ জরুরি পরিষেবা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই জেলা সকল ধরনের গণজমায়েত এবং সামাজিক অনুষ্ঠান এগুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। এটা 24 ঘন্টা কখনই এরা করতে পারে। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী জেলা সকল ধরনের বিনোদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। দর্শক, বাজেট অধিবেশন নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। এবার দেখুন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। শোক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের সংসদ সদস্যরা। খসরু ভাই আমাদের মধ্যে সরে গেছেন, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আসলাম সম্পর্কে একটা কথা বলবো খালি, আসলামের ভূমিকা আমার কাছে চিরস্মরণীয় হতে থাকবে। কিছু ভালো কাজ করে যান, দেশের জন্য, সমাজের জন্য অবদান রেখে যান। এই কাতারেরই একজন ছিলেন আমার বন্ধু মরহুম আব্দুল মতিন খসরু, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
নেতৃত্বে এই যে আইন অঙ্গনে আইনজীবীদের সংগঠিত করা। জনাব আব্দুল মতিন খসরু বীর মুক্তিযোদ্ধা, তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আসলামুল হক, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের মাননীয় সংসদ সদস্য আব্দুল মতিন খসরু, আসলামুল হক, মানুষ জন্মালে মৃত্যুবরণ করতে হয়, এটা যেমন সত্য, তেমনই অনেক মৃত্যু আমাদের হৃদয়ে দাগ কেটে যায়। তারা যে অবদান রেখে যায় সেগুলি স্মরণ করে আমাদের সবসময় তাদেরকে স্মরণ করতে ইচ্ছা করে। পরিবার পরিজনের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শোক প্রস্তাবের উপর সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বাজেট সেশন শুরু করছি, কিন্তু আমাদের শুরু করতে হচ্ছে শোক প্রস্তাব নিয়ে। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আমরা এই চলমান সংসদে এবার এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে আমরা অনেক অনেক সাথীকে হারিয়েছি। আমি সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি। এই পার্লামেন্টে মতিন খসরুর কথা শুরু করতে হয় যে আমি কিছু সকলেই বলেছি, আপনি জানেন মাননীয় স্পিকার, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15ই আগস্ট সপরিবারে হত্যার পর বা 15ই আগস্টে আমরা আমাদের মতো এরকম স্বজনহারা যারা আমরা কেউ কিন্তু বিচার চাইতে পারতাম না, সে অধিকার আমাদের ছিল না, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। 96 সালে সরকার গঠন করার পর সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল আমরা করি, আর সেই বিল উপস্থাপন করেছিল মতিন খসরু, এবং তার সেই আবেগভরা বক্তৃতা এখনও মানে আমার কানে বাজে। আসলামুল হক আমাদের একজন নিবেদিত প্রাণ কর্মী, আমাদের আন্দোলন সংগ্রাম সব কিছুতে সে সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে এবং এলাকার লোকের জন্য কাজ করেছে, এই জন্য সে বারবার নির্বাচিত হয়েছে। ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানান সংসদ নেতা। প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যি অমানবিক। সেই ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়তা, তা মাতৃপিতৃ হারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল কর্তৃক একের পর এইভাবে হত্যা, এর আগেও হত্যাযজ্ঞ তারা চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানাই, আর যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাতের মধ্য দিয়ে অন্যান্য বিষয় স্থগিত রেখে আগামীকাল বিকেল 3টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। করোনা ভাইরাস সারা বিশ্বে জর্জরিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা হবে 2021-22 অর্থবছরের বাজেট, আর এজন্য প্রস্তুত সংসদ। এবারের বাজেটের আকার হতে পারে প্রায় 6,03,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের 21তম এবং বাংলাদেশের 50তম বাজেট। 30 জুনের মধ্যে বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে সংসদের এবার অধিবেশন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশে একদিনে আরও 1,988 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা এক মাসের মধ্যে সর্বোচ্চ, আর গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 34 জনের। করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,694 জনে, আর নতুন আক্রান্তদের নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 8,04,293 জন হয়েছে। গত 24 ঘন্টায় 20,259 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.81%। বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে 11টি দেশ থেকে বাংলাদেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে থেকে যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, আর বাংলাদেশ থেকেও এসব দেশে কেউ যেতে পারবে না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা সেখানকার বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে দেশে আসতে পারবে। সেক্ষেত্রে আসার আগে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে। আরও 8 দেশ বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত এবং ওমান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের কিছু বিধিনিষেধ মানতে হবে।
ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্তদের চিকিৎসা খরচ অন্তত ব্যয়বহুল। ওষুধপত্রের খরচ ছাড়াই লেগে যেতে পারে কয়েক লাখ টাকা। তবে আশার কথা হচ্ছে দেশে ব্ল্যাক ফাঙ্গাস রোগের সংক্রমণ ভারতের মতো ভয়াবহ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে আগে থেকে এই রোগ বিদ্যমান ছিল, তবে করোনা মহামারীতে প্রকোপ বেড়েছে পার্শ্ববর্তী দেশে। স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ প্রতিরোধ সম্ভব। আরও জানাচ্ছেন ড্যানি রং। ভারতে যখন মূর্তমান আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস রোগ, তখন দেশেও শনাক্ত হয়েছে আক্রান্ত রোগী। এর মধ্যে মারাও গেছে একজন। মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস একটি ছত্রাকজনিত রোগ, যা সংক্রমণ ঘটায় নাক, চোখ, মস্তিষ্ক, সাইনাস, ফুসফুস, অন্ত্র, ত্বকসহ দেহের বিভিন্ন অংশে। তবে এটি ছোঁয়াচে রোগ নয়। অপরিষ্কার জায়গা থেকে সংক্রমণ ঘটে এই ছত্রাকের। দেশে এই রোগের প্রকোপ যেন বৃদ্ধি না পায়, সেজন্য চিকিৎসা বিষয়ক গাইডলাইন তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসার অভাবে আক্রান্তদের ৫০ থেকে ৮০% মৃত্যু ঝুঁকি থাকে বলে জানান বিশেষজ্ঞরা। এই রোগটা ডায়াগনোসিস করেন মূলত উপসর্গ এবং লক্ষণ দেখে, কারণ এটা ল্যাবরেটরিতে ডায়াগনোসিসের জন্য যেটুকু সময় লাগে সেটুকু সময় চিকিৎসকের হাতে থাকে না, সুতরাং তারা সেটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। আমরা রেডিওলজিক্যাল কিছু একটা এমআরআই করতে পারি এবং প্রয়োজন বোধে আমরা সিটি স্ক্যানও করতে পারি। তো এই সমস্ত জিনিস করে এবং সেটাকে আমরা কালচারের জন্য পাঠাই, এটা রুটিনলি আমরা পাঠাই, কিন্তু আমরা এটার জন্য কালচারের রিপোর্টটা পেতে বেশ দেরি হয়, বেশ সময় লাগে। এই সময়টা নষ্ট করা যাবে না। চিকিৎসা ব্যয়বহুল বলে গরিব রোগীদের জন্য ভর্তুকির আহ্বান জানান বিশেষজ্ঞরা। একটা ভাইলের দাম বোধ 15,000 টাকা, এবং একজনের যাতে না হয় খেয়াল রাখবেন 1.5 লাখ টাকার নিচে একজনের চিকিৎসা হচ্ছে না। সুতরাং আমরা হয়তো মিনিমাম 1.5 লাখ টাকার একজনের জন্য চিকিৎসার ব্যয় কয়জনকে আমরা দিতে পারবো, এর জন্য একটা মজুদ রাখা হয়, যেন কোন রকম এই গরিব রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যেন ভর্তুকি দিয়ে হলেও চিকিৎসা করতে পারি, তার ব্যবস্থা যেন সরকার করে, এটা আমরা অনুরোধ করছি। ভারতের চেয়ে জীবনযাপন পরিচ্ছন্ন হওয়ায় বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ কম হবে বলেই জানান অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। তারা গোবরের ব্যবহার ওদের ওখানে বেশি, যে কথাটা আমি বললাম, এটা একটা কারণ হতে পারে। আর আনহাইজেনিক এইটা যেন না থাকে, তাহলেই আমরা এই মিউকরমাইকোসিস থেকে মুক্ত থাকবো। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। আগামী 21 জুন দেশে 371 ইউনিয়ন পরিষদ ও 11 পৌরসভায় ভোট গ্রহণ হবে। ওই দিন লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচনও হবে। আর ঢাকা 14, সিলেটে 3 ও কুমিল্লা 5 আসনে উপনির্বাচন হবে 14 জুলাই। নির্বাচন ভবনে কমিশন সভা শেষে একথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির। এদিকে এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের বিষয়টিকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ সামাদ, ঢাকা 14 আসনের আসলামুল হক এবং কুমিল্লা 5 আসনের আব্দুল মতিন খসরুর মৃত্যুবরণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 3টি শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 জুন, বাছাই 17 জুন, আপিল 18 থেকে 20 জুন, আপিল নিষ্পত্তি 21 থেকে 22 জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 23 জুন, প্রতীক বরাদ্দ 24 জুন এবং ভোট গ্রহণ 14 জুলাই। আমাদের 11টি পৌরসভা, এই সবগুলো ইভিএমেই হবে এবং যে 4টি সংসদীয় আসনের উপনির্বাচন হবে, এগুলো ইভিএমে সংগঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রচারণার জন্য নির্দেশনা দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব। যারা ভোটার তারা স্বাস্থ্যবিধি মেনটেন করেন, এই বিষয়ে কমিশন থেকে নির্দেশনা যাবে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ হস্তান্তরের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। এটা কমিশন অবহিত আছেন এবং কমিশন একটি কমিটি করে দিয়েছেন আমাদের অবস্থান একটি পত্র তৈরি করার জন্য। এটি ওনারা করছেন, এটি হয়তো খুব সহসা আমাদের হাতে চলে আসবে। পরে এনআইডি অনুবিভাগ নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুবিভাগ জনবল সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ যে নির্দেশ জারি করেছে তা হচ্ছে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর ফলে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন
ও জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ নির্ভর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জটিলতার সৃষ্টি হবে। বিষয়টি কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর বলেও মন্তব্য করেন তিনি। এটি সংবিধানের ১১৯ ধারার পরিপন্থী। নির্বাচন কমিশনের ইতিহাসে এ যাবৎকালে এমন ঘোরতর দুর্দিন আর আসেনি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। কক্সবাজারের মতো ভাসানচরে রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ। 4 দিনের সফরের শেষ দিনে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর জাতিসংঘের শরণার্থী সংস্থার 2 সহকারী হাই কমিশনার গিলিয়ান ট্রিক্স ও রাউফ মাজুর জানান, রোহিঙ্গারা যাতে মর্যাদার সাথে বসবাস করতে পারে তা নিশ্চিতে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা করা উচিত। 4 বছরে নিজ দেশে ফিরে যেতে না পারায় রোহিঙ্গারা হতাশ জানিয়ে এ ব্যাপারে মিয়ানমারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। SM আরিফের রিপোর্ট। 4 দিনের সফরে বাংলাদেশে এসে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর শেষ দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি দল। সভা শেষে সংবাদ সম্মেলনে কক্সবাজারের তুলনায় ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের জীবনযাত্রার মান ভালো বলে জানায় প্রতিনিধি দলটি। The government has made a very important investment in Basham Shah, and if one compares the living conditions in Cox's Bazar and in Basham Shah is much better. 4 বছরে নিজ দেশে ফিরে যেতে না পারায় হতাশ রোহিঙ্গারা মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। 4 বছর হয়ে গেছে, যেতে পারেনি, তার ফলে হতাশা এই হতাশারই প্রতিচ্ছবি হলো ওনারা যখন গেলেন। যে মিলিটারি গভর্নমেন্ট আসছে, এই সময় একটা সুযোগ হয়েছে, কারণ মিলিটারি গভর্নমেন্ট শুনবে। আপনারা অধিকতর ওদের চাপ দেন আর ওখানে নিয়ে যান ওদের, দেখেন এই সময় মিলিটারি গভর্নমেন্ট শুনবে এবং হয়তো ওরা যাওয়ার একটা পথ হবে। As much as we can to create conducive environments for return. Our job is to assist with that, and we will do so. But in the current environment, that is exceptionally difficult. ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ সুবিধা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধিরা। And we congratulate the government, if I may, Mr. Foreign Minister, your work in saving people in the refugee camps from COVID has been very successful. You worked quickly, efficiently, and you have saved lives. SM আরিফ, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AK মোজাম্মেল হক। তারা হলেন শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলিম উদ্দিন। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। শীঘ্রই এই বিষয়ে গেজেট জারি করা হবে বলেও জানান মোজাম্মেল হক। বিএনপি দেশের রাজনীতিতে থাকা না থাকা নিয়ে জনগণের কেন আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এখন জন আস্থার তীব্র সংকটে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন। কাদের বলেন, প্রতিহিংসা নয়, সরকার উদার বলে বিএনপি নেত্রী এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নেতিবাচক রাজনীতির বৃত্তে বিএনপি বন্দী বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি আছে তাই আন্দোলনের নামে আগুন সন্ত্রাস আছে, তাদের থাকা না থাকার মাঝে এখন জনগণের কোনো আগ্রহ নেই, তারা জন আস্থার তীব্র সংকটে ভুগছে। আর বারবার খালেদা জিয়ার চিকিৎসার কথা বলছেন তারা। সরকার নাকি প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম জিয়ার উন্নত চিকিৎসা বাধাগ্রস্ত করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ হলেও বিদেশে যাবার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের উদ্যোগে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, তাই সরকার জনগণকে শোষণ করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সবগুলোকে তারা সেদিন হরণ করে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয় এই দেশের মানুষের উপর। 1971 সালে তো আমরা সেই জন্য যুদ্ধ করিনি যে আমরা একজন ব্যক্তি বা একটা দলের সবকিছু দায়িত্ব দিয়ে দেব। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেছি, যে কারণে আমরা সবসময় বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছি। দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্রের চেয়েছে। 2 বছরের মধ্যে রাজধানীর জলাবদ্ধতা নিরসন হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর মিরপুর 14 নম্বরের বাউনিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান সরেজমিনে পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান উত্তরের মেয়র। আমরা যে জায়গাটা নেমেছি অবৈধ উচ্ছেদের জন্য, এবং এটি যুগের পরে যুগ কিন্তু এখানে অবৈধ উচ্ছেদ হয়নি, আমরা শুরু করেছি এবং এটি চলমান থাকবে। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা এটি নিয়ে আজকে বিভিন্ন জায়গায় গিয়ে বলেন ওরা কেন অবৈধভাবে দখল করে নিয়েছে, ওরা কারা, ওরা এত শক্তিশালী কীভাবে হতে পারে। মানব পাচারকারী চক্রের আরও 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল, মোবাইল ও ভারতীয় সিম কার্ড। সকালের ব্রিফিংয়ে এই তথ্য জানান তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান পার্টি নামে বিভিন্ন হোটেলে মেয়েদের নির্যাতন করত এই চক্র, আর বিভিন্ন উঠতি বয়সী মেয়েদের টিকটক স্টার বানানোর নামে ভারতে পাচার করত টিকটক বাবু। তার মধ্যে মেহেদি হাসান বাবু, ইনি এই মামলার ভিকটিমকে সে পাচারে সহযোগিতা করেছে, এবং তার কাছ থেকে আমরা ভারতীয় মোবাইলের সিম এবং পাচার কাজে ব্যবহৃত 2টি মোটরসাইকেল এবং আরও কিছু তথ্য তার কাছে উদ্ধার করেছি। কারা কারা জড়িত তার নামগুলি আমরা পেয়েছি। হাতিরঝিল ব্রিজে, মধুবাগ ব্রিজের উপর হৃদয়ের সঙ্গে পরিচয় হয়, হৃদয় ওরফে টিকটক বাবুর সঙ্গে পরিচয় হয় 2019 সালে। টিকটক স্টার বানানোর নাম করে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যায়। 2020 সালে ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে 80 থেকে 70 জনকে নিয়ে টিকটক পার্টি করে, একটা হ্যাং আউট পার্টি করে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।